তা আমরা মনে করি যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই সাংবিধানিক পরিবর্তনটা আনা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশে একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হবে, যে এই খারাপ নজিরটা সব সময় ব্যবহার হওয়ার জন্য সামনের দিনে এটা দাবি উত্থাপন করতে পারে এবং তাতে করে রাষ্ট্রে সবসময় একটা অস্থিরতা বিরাজ করবে। তো সুতরাং যে কোনো বিষয় যেটা এখনই প্রয়োজন হচ্ছে না সংবিধান ভায়োলেট করার জন্য বা কার্যকর করার জন্য, সেটা এখনই অসাংবিধানিক প্রক্রিয়ায় যদি আমরা অনুমতি দেই বা এগ্রিড হই, সেটা ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা সৃষ্টির একটা ব্যাপক ক্রনিক ডিজিজ হিসেবে থেকে যাবে। সেটা কখনো ঠিক হবে না। হতে পারে, কিন্তু সেই ভায়োলেশনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে 106 ধারা অনুসারে, অনুচ্ছেদ অনুসারে। যখন অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সরকার ছিল না, সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে। সুতরাং সেই বিধানটার জন্যই তো 106 আছে। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে, তার মধ্য দিয়ে যদি দুই একটা আর্টিকেলের কোন ক্লজ যদি ভায়োলেশন হয়, সেটা তো ওইখানেই কভার করা আছে অনুমতির মধ্যে। এখন যদি বলা হয় যে এখনই তো সংবিধান মানা হয়নি, আপনি সংবিধান করছেন কেন? আমি সংবিধান করছি এই কারণেই, যারা বলছে জাস্টিস শাহাবুদ্দিন আহমদকে নিয়োগের সময় তো বিধান ছিল না বলে ঐক্যমত্য হয়েছে, পরে সবাই সেটা ফুলফিল করেছে, কিন্তু সেই রকম পজিশন তো এখন নেই। যে সমস্ত বিষয়গুলো এখনই না করলে নয়, অ্যাড্রেস না করলে নয়, সেরকম কোনো বিষয় থাকলে আবার ঐক্যমত্য হবে। কিন্তু আমরা যেগুলো এখন জরুরি নয়, জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি করছে না, সেই বিষয়গুলোকে আমরা নিজেরা এখন অন্যভাবে টেনে নিয়ে আসা জাতীয় জীবনের জন্য একটা গভীর সংকটের সৃষ্টি হবে। আমরা চাই না সেরকম কিছু হোক। আশা করি রাজনৈতিক দলগুলো সেটা অনুধাবন করবে। জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্যে আসতে পারব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কিন্তু জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়, আমরা সেই সনদ যেভাবে প্রণীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়ব বা শেয়ার করব, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। যারা আপনার জোটে আসবে তাদের প্রতীক কি হবে? দলীয় প্রতীক আপনাদের শিশু এই আইনটা সংশোধনের প্রক্রিয়ায় আছে। আমরা আপত্তি জানিয়েছি যে যারা জোট গঠন করবে তারা জোটের যে কোনো একটা প্রতীক নিয়ে নির্বাচন করার আগের যে বিধান ছিল, এটা খুব সম্ভবত আরপিইউ 20 ধারার এক উপধারা, তো সেটা পরিবর্তনের জন্য একটা প্রস্তাব গিয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। আরো কিছু ধারা আরপিইউর একসাথেই অর্ডিন্যান্স জারি হবে সংশোধনী। আমরা এই ধারার বিরুদ্ধে একটু আপত্তি দিয়েছি, আলোচনা হয়েছে। সরকার মোটামুটি আইন উপদেষ্টা সবাই মনে করে যে আগের বিধানটাই থাকা উচিত, অর্থাৎ জোটভুক্ত দলগুলো যদি চায় নিজের মার্কায় করবে অথবা জোটের যে কোনো অন্য অথবা বড় দলের মার্কায় করবে, সেই বিধানটা উন্মুক্ত ছিল যেভাবে ওইভাবেই থাকা উচিত। তা এখন জোটের প্রার্থীদের অথবা জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি ধানের শীষে করবে। জামায়াতে ইসলামী 100 সিট ছাড়বে বলেছে, কোথায় দেখেছেন আপনি? আচ্ছা, নিউজে আসছে। জামায়াতে ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা। কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা, বাস্তবতা। এখন আরো কিছু দল আছে, তারা হয়তো 290টা সিটও ছাড়তে পারবে 10টা রেখে, সেটা তাদের বিবেচনা। আমরা আমাদের 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। তো সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শরীর দিতে, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমরা এই সংখ্যাটা এখনো নির্ধারণ করতে পারবো না।
না, রাজনৈতিক আলোচনা তো সব দলের সাথে হয়, এনসিপির সাথেও হয়, তবে আসন ভিত্তিক কোন আলোচনা তাদের সাথে আমাদের হয়নি। আমরা খুব শিগগির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশার সুসংবাদটা দিতে পারবো, আশা করছি। তফসিল ঘোষণা স্পেসিফিক যদি বলি, তফসিল ঘোষণার আগে পরে অনেক সম্ভাবনার পর স্পেসিফিক নভেম্বর এখানে অক্টোবর আসতে কি মানা আছে? আপনারা সেটাই জানতে চাই। হবে ইনশাআল্লাহ।